হ্যালো বন্ধুরা, আমি শিবু যাদব আর স্বাগত আপনাদেরকে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল লার্ন কম্পিউটারে। এক্সেলের বিগিনার লেভেল থেকে নিয়ে অ্যাডভান্স লেভেলের জার্নিতে আজকে আমরা ডে 2 তে আছি। লাস্ট ভিডিওতে আমরা এক্সেলের ইন্ট্রোডাকশন, কিভাবে তার মধ্যে আমরা ডেটা ইনপুট করতে পারবো, কিভাবে বেসিক ফরম্যাটিংস করতে পারি সেটা দেখেছিলাম। আজকে আমি তাকেই আরো বেশি ভালো করে দেখব। ঠিক আছে? আপনারা যদি আমার ডে 1 এর ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটিকে ভালো করে বোঝার জন্য ডে 1 এর ভিডিওটি আপনারা দেখে নিন। ঠিক আছে? তো এক্সেলের জার্নিতে আমরা আজকে ইন্ট্রোডাকশন লেভেলটাকে আরো ভালো করে দেখব। যার জন্য আমি কি করেছি, আগে থেকে একটা এক্সেল শিট তৈরি করে রেখেছি। লাস্ট ভিডিওতে আমি ফরম্যাটিং থেকে শুরু করে সবকিছু দেখিয়েছিলাম, কিন্তু ফাইলটি কিভাবে সেভ করতে হয় সেটি দেখাইনি। আজকে আমরা ফাইল সেভ করাও দেখে নেব। তাহলে সময় নষ্ট না করে চলে যাই সিধা এক্সেল শিটে, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। আজকে আমরা ফরম্যাটিং এর যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে যে আমরা কোনো কমিশনকে কিভাবে ক্যালকুলেট করতে হয়, যেটা আমরা বেসিক যে কনসেপ্ট আছে তার উপরে ডিপেন্ড করে কমিশনটা ক্যালকুলেট করা দেখব। সেটা কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা দেখব। তো এটাকে তৈরি কিভাবে করব, এখানে যে শিটটা আছে তার জন্য আমরা কি করি, সবার আগে একটা এক্সেলের ফাইল ওপেন করে নিই। তো এর জন্য আমরা ফাইল, নিউ, ফাইলে গিয়ে নিউ, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। লাস্ট ডেতে আমি এক্সেলকে সেভ করা দেখাইনি, তো প্রথমে আমরা ফাইলটিকে সেভ করে নিই। ফাইল, সেভ। এখানে দিস পিসি অপশন আছে, তার মধ্যে থেকে আমার যদি রিসেন্টলি যে ফোল্ডার আছে যার ভিতরে আমি সেভ করতে চাই সেটা আমার এখানে থাকলে আমরা এখানে ক্লিক করব। যেমন বেঙ্গলি বলে আছে আমার, তো সেটাতে আমি ক্লিক করে সরাসরি যেতে পারি, কিন্তু আমি ব্রাউজ করে আপনাদের দেখাবো কিভাবে যেতে হয়। তো কোনো একটা পার্টিকুলার ফোল্ডারে যদি ফাইলটা সেভ করতে হয় তাহলে আমরা যাব হচ্ছে ব্রাউজ। ব্রাউজে গিয়ে আমাদের যে ড্রাইভে ফোল্ডারটি আছে, তো ই ড্রাইভ, এডুকেশন কম্পিউটার, সেখানে আমাদের এক্সেল বেঙ্গলি, এক্সেল ডে 2, এখানে গিয়ে এক্সেল ডে 2 কে আমরা কি করলাম, সেভ করে নিলাম। ঠিক আছে? এখানে অলরেডি একটা ডে 2 বলে সেভ করা আছে, আমরা এটাকে সিলেক্ট করি। এবার যদি আগে থেকে কোনো ফাইল বানানো থাকে এবং সেম নামের ফাইল যদি আমরা এখানে স্টোর করি তাহলে কি হবে, সেই ফাইলটি রিপ্লেস হয়ে যাবে। তো আমরা রিপ্লেস করে দিচ্ছি। তো এটা রিপ্লেস করতে দিচ্ছে না কারণ ফাইলটি আমার খোলা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা 2.1 নামটা চেঞ্জ করে দিলে পরে কি হবে, আমার এই ফাইলটা 2.1 বলে কি হবে, সেভ হয়ে যাবে। ঠিক আছে? তো আমার কাছে যে এক্সেলের ফাইলটা আছে সেটাকে তৈরি করার জন্য আমি আরেকবার ভালো করে দেখে নিই। যেমন এখানে ফাইলটা বানাবো, এখানে একটা রো কে মার্জ করা আছে, দ্বিতীয় 3 নম্বর, তিনটে রো পরপর পরপর মার্জ করা আছে। আর এখানে তারপরে আই কলাম অব্দি এটি মার্জ করা আছে। আমাদের সেলে যাই, এখানে এ টু আই, এটিকে আমরা মার্জিন সেন্টার করতে পারি। আবার ব্যাক টু ব্যাক তিনটে রো যেহেতু এখানে আছে, আমরা এটাকে একসাথেও করতে পারি। মার্জিন সেন্টারে করলে কি হবে, একটা একটা করে সেল আমাকে কি করতে হবে, সিলেক্ট করে এক একটা রো আমাকে মার্জ করতে হবে। যেমন এখানে একটা করলাম, কিন্তু এখানে কি হবে, সেন্টার অ্যালাইনমেন্টটা আমার আগে থেকেই হয়ে যাবে। কিন্তু আমি একের বেশি থেকে রো যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এখান থেকে মার্জ অ্যাক্রস অপশন ইউজ করি, তাহলে কি হবে, একসাথে আমি অনেকগুলো রোকে মার্জ করতে পারবো। একসাথে মার্জ করার পর তাকে আমাকে সেন্টার অ্যালাইনমেন্ট আলাদাভাবে করে নিতে হবে। মার্জিন সেন্টারের মতো আগে থেকে ওটা থাকবে না। ঠিক আছে? এবার ওখানে আমার যা লেখা আছে কোম্পানির নাম, প্রথম যে রো আছে মার্জ রো, তার মধ্যে আমরা কোম্পানির নামটা লিখে দিলাম। যে আমাদের কোম্পানির নাম আছে H.L.C। এরকম কোনো কোম্পানি নেই, আমি জাস্ট একটা নাম দিয়ে দিয়েছি, আপনিও নিজের মতো নাম দিতে পারেন। সেকেন্ড যে আমাদের রো আছে তার মধ্যে আমাদের লেখা আছে কোম্পানির অ্যাড্রেস, যেটা আমি এখানে দিচ্ছি পাঁচকলগুড়ি, ভালোবাসা মোড়। ঠিক আছে? এটা কি, কোন পারপাসে আমরা শিটটা বানাচ্ছি, সেটা হচ্ছে এমপ্লয়ি যে আছে সারা মাসে যে পারফরমেন্স করছে, সেই পারফরমেন্সকে কমিশন ওয়াইজ কি করছে ক্যালকুলেশন করার জন্য পয়েন্টস এর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? এরপরে এর মধ্যে আমাদের কি কি ফিল্ড নেম গুলো থাকবে সেগুলো লিখে নিই। যেমন আমাদের কাছে আছে এমপ্লয়ি আইডি, আইডি। এরপরে কি আছে আমাদের এমপ্লয়ি নেম, ঠিক আছে? এরপরে আমাদের আছে ওপেনিং পয়েন্ট, মানে লাস্ট যে আমাদের যখন এই মাসটা স্টার্ট হয়েছিল
তখন যেই পয়েন্টের থেকে আমাদের এমপ্লয়িরা নিজেদের পয়েন্ট টেবিল স্টার্ট করেছিল শুরুতে, আর মাস শেষ হওয়ার পরে ওদের পয়েন্টটা যত দূর গিয়ে দাঁড়িয়েছিল, তাহলে তারা কত পয়েন্ট অ্যাচিভ করলো সেটা আমরা ক্যালকুলেশন করে কমিশন, আমাদের যে এমপ্লয়িরা যে পয়েন্ট অ্যাচিভ করবে পার পয়েন্ট ওয়াইজ তাদের কি আছে, কমিশন আছে। টোটাল কমিশন ক্যালকুলেট করব। দেখো বন্ধুরা, এই যে টেবিলটা বানানো হচ্ছে এটা জাস্ট আপনাদের বেসিক গুলোকে শেখানোর জন্য আমি একটি শীট বানিয়েছি, ঠিক আছে। টোটাল কমিশনের পরে ওখান থেকে যদি আমাদের ট্যাক্স কি করা হয়, ডিডাকশন করতে হয়, তো কতটা ট্যাক্স ডিডাক্ট করব, এখানে 12.5% আমরা একটা ধরে নিই যে 12.5% একটা ট্যাক্স ডিডাকশন হবে, আর তারপরে ক্যাশ ইন হ্যান্ড যত টাকা কমিশন কি হবে এমপ্লয়িরা হাতে পেয়ে যাবে সেটাকে আমরা এখান থেকে ক্যালকুলেট করছি। এই যে পুরো টেবিলটা বানানো হচ্ছে, এই টেবিলটার পেছনে অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে ফরম্যাটিং করে, যেমন এমপ্লয়ি আইডি এখানে র্যাপ টেক্সট করলাম, তো দুটো লাইনে নিয়ে নেবে, একটু এর জায়গাটাকে এইচসিএল কোম্পানির নামটা একটু বড় থাকবে, প্রথম রোটার একটু হাইটটাকে আমরা অ্যাডজাস্ট করি 1 আর 2 এর মাঝখানে, আমরা ফরম্যাটিং দেখেছিলাম, আর এটাকে ভার্টিক্যালিও কি করি সেন্টার করে দিই। ফ্রন্ট ফেস এখান থেকে আমরা চুজ করে কি করতে পারি, ফ্রন্ট ফেস চেঞ্জ করে নিতে পারি এইচসিএল ফরম্যাট। এখানে আমরা ফ্রন্টের সাইজটাকে একটু বড় করলাম, আর এমপ্লয়ি একেও বড় করলাম, এর ফ্রন্ট যেটা আছে আমরা লিখে নিই আগে সবকিছু, যেমন এখানে আমাদের এমপ্লয়ি, তো এখানে আমাদের যতগুলো আছে ফ্রন্ট 12 টাইমস নিউ রোমান ফ্রন্ট ফেস উপর থেকে আমরা চেঞ্জ করে নিলাম। এবার এমপ্লয়ি নামটা অ্যাডজাস্ট ডবল ক্লিক, এখানে আমরা কলাম দিয়ে বাকিগুলোকে আমরা কি করলাম, র্যাপ টেক্সট করে দিলাম। এবার দেখি অ্যাডজাস্ট কিভাবে করা যায়। কমিশন পার পয়েন্ট, টোটাল কমিশন, ও এনটা নিচে চলে গেছে, একে একটু চড়া করে দিই, বাকিগুলো ঠিক আছে। এবার যে এর হাইটটা আছে হাইটটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম, ডবল ক্লিক করেও অ্যাডজাস্ট করা যেতে পারে যদি জায়গা ওর লাগে, ঠিক আছে। ঠিক আছে, এবার এখানে আমরা এমপ্লয়ীদের আইডি দিয়ে দিই। এমপ্লয়ি আইডি যেমন আমাদের এখানে দেওয়া আছে E-001, E-002। তো আমার 7 জন এমপ্লয়ি আছে যাদের এই আইপেন, তো দুটোকে একসাথে সিলেক্ট করলাম, এখানে 1 আর 2 আছে, একে যদি আমরা কপি করি তাহলে সিরিজ ওয়াইজ 3, 4, 5, 6, 7 7 জন এমপ্লয়ির নাম এখানে আছে। সবার নাম, ওপেনিং পয়েন্ট, এখানে নামগুলো লিখে ওপেনিং পয়েন্ট গুলো লিখতে পারি আমরা। এটা লিখে টাইম ওয়েস্ট না করে আমার আগে থেকে যেটা বানানো আছে সেখানে গিয়ে এমপ্লয়ীদের নাম এবং তাদের যে পয়েন্টস আছে সেগুলোকে কপি করে নিলাম, এখান থেকে কপি করে আমার এই টেবিলে ওটাকে কি করলাম, পেস্ট করে দিলাম। এবার এখানে 16 এর ফন্ট সাইজ আছে, ছোট করে দিই, 12 করে নিই, আমাদের ফন্ট এখানে চলে আসবে। এখানে 6 জনের নাম আছে, একজন আমরা কপি করি, 6 কে ধরে কপি করলে 7 হয়ে গেল, ঠিক আছে। এবার অ্যাচিভ পয়েন্ট, এই সব ক্যালকুলেট করার জন্য আমরা একটু দেখিনি আমাদের কিছু বাদ আছে নাকি। আছে এখানে, যেমন টোটাল কত ট্যাক্স হচ্ছে, টোটাল এক্সপেন্স হচ্ছে সেটাও এখানে দেওয়া আছে। আমরা এখানে যাই, টোটাল ট্যাক্স, এই পুরো দুটো সেলকে ধরে রোকে ধরে আমরা মার্জ অ্যাক্রস করে আমরা করবো রাইট অ্যালাইনমেন্ট, তাতে কি হবে, টোটাল ট্যাক্স যেটা আছে সেটা, আর টোটাল যে এক্সপেন্স, টোটাল খরচ যেটা কমিশন ওয়াইজ আমাকে দিতে হবে সেটা আমার এই দুটো লাইনে চলে আসলো, ঠিক আছে। এবার যতটা জায়গা লাগবে পুরোটাকে ধরে আমরা এখান থেকে কি করলাম, অল বর্ডার্স দিয়ে দিলাম, তাতে সব দিকে বর্ডার চলে আসবে। ইভেন কি আমরা এখানে যে আছে পুরোটাকে ধরে তাদের ফ্রন্ট ফেস টাইমস নিউ রোমান করে দিলাম, যাতে সবার ফ্রন্ট ফেস কি থাকে, সেম থাকে, ঠিক আছে। এবার অ্যাচিভ পয়েন্টটাকে ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, লাস্ট ভিডিওতে আমরা মাইনাস করে দেখেছিলাম কত পয়েন্ট অ্যাচিভ করেছে। ক্লোজিং পয়েন্টে মাসের শেষে যত পয়েন্ট ওর ছিল আর যত থেকে সে শুরু করেছিল সেটাকে যদি আমরা মাইনাস করি তাহলে পরে এখানে আমার কি হবে, অ্যাচিভ পয়েন্ট চলে আসবে। এবার আমার এখানে 500 আছে, এখান থেকে শুরু আমাদের লাস্ট ভিডিও থেকে কিভাবে ডিফারেন্স, যেমন আমরা প্রথম যে সেল আছে অ্যাচিভ পয়েন্ট বের করার জন্য সেখানে D5 থেকে C5 কে মাইনাস করলাম, এটাতে আমার ফর্মুলা চলে আসলো। এবার এই সেলের ডান দিকে নিচে যদি আমি দেখি এখানে একটা নোড আছে, এই নোডের উপরে মাউস নিয়ে যেতে এটা প্লাস হয়ে যাবে,
সেই নোডের উপরে ক্লিক করে আমরা যদি নিচের দিকে ওকে ড্র্যাগ করি বা টেনে দিই, তাহলে পুরো অ্যাচিভ পয়েন্ট গুলো ক্যালকুলেট হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে যে আমরা এখানে D3 থেকে C3 মাইনাস করেছি, যার ভ্যালু হচ্ছে 500। এটাকে নিচে কপি করলে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? কারণ এক্সেলে কাজ করার এটাই এক সুবিধা আছে যে এক্সেলে আমরা যখন কাজ করি তখন এক্সেল রিলেটিভ সেল রেফারেন্স ওয়াইজ কাজ করে। তার মানে যখন কোনো ফর্মুলাকে কপি করা হবে নিচের দিকে, সে তার রিলেটেড সেলকেও কি করে চেঞ্জ করতে থাকে। যেমন এখানে আমাদের কি হচ্ছে, কলাম সেম আছে বাট রো চেঞ্জ হচ্ছে। আমরা কোথায় আছি? E5 এ আছি। যখন আমি কপি করছি E6, না কলাম সেম বাট রো চেঞ্জ হচ্ছে। ঠিক একই রকম ভাবে ওর সেল রেফারেন্স গুলো যেমন D5 ছিল, তাদের কলাম সেম থাকবে বাট রোটা চেঞ্জ হয়ে যাবে। 5 থেকে তারাও কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। তো কোনো সময় যদি আমাদের এরকম দেখা যায় যে আমরা কোনো প্লাস মাইনাস মাল্টিপ্লাই করছি, যেইটার যে ডেটা গুলো আছে সেটা লেফট সাইডে প্যারালালি কি হচ্ছে ওর সাথে সাথে নিচে নামছে, সেক্ষেত্রে আমরা প্রথম ঘরে ফর্মুলা দিয়ে কপি করে নিচে নামাতে পারি। তো আমাদের রিলেটিভ সেল রেফারেন্স কি করবে, সেই ভ্যালু গুলোকে ক্যালকুলেট করে সঠিক আনসারটা বের করে দেবে। ঠিক আছে, এটা একটা এক্সেলের ফিচার। এবার কমিশন, আমাদের কমিশন এখানে 75 রুপিস পার পয়েন্টে দেওয়া আছে। ওখানে এটা আপনাদের জন্য অন্য কিছু হতে পারে। এখানে আমরা একে কারেন্সিতে কনভার্ট করে নিলাম, আর এই টাকাটা সবার জন্য যেহেতু ফ্ল্যাট, তো এই টাকাটাকে কপি করে নিলাম। ঠিক আছে, টোটাল কমিশন মানে টোটাল কমিশন ইকুয়ালস টু যত অ্যাচিভ পয়েন্ট হয়েছে মাল্টিপ্লাই করব আমাদের কমিশন পার পয়েন্টের জন্য, সেটা এখানে বেরিয়ে আসবে। এক্ষেত্রেও তাই, রিলেটিভ সেল রেফারেন্স এখানে যেমন এর প্রতিমা রায়ের যে কমিশন অ্যাচিভ পয়েন্ট আছে 500, কমিশন 75, এক ঘর নিচে গেলে তার রিলেটেড সেল ওয়াইজ ও কি করবে, নিজেকে চেঞ্জ করে নেবে ওটা 5 থেকে 6, F5 থেকে F6। শুধুমাত্র এটাই না, আমরা যদি শেষ অব্দি একে কপি করতে করতে যাই ফর্মুলাটাকে, তাহলে কি দেখা যাবে যে সে প্রত্যেকটা ঘরে রিলেটিভ সেল রেফারেন্সের ফিচার্স এর জন্য ও নিচে অটোমেটিক নিচে নামতে থাকবে সেল রেফারেন্স ওয়াইজ। ঠিক আছে, ট্যাক্স 12% অন কমিশন। তো এখানে যত টাকা ওর কমিশন হচ্ছে তার উপরে ইন্টু 12.5 টাইপ করে পার্সেন্ট দিয়ে আমরা এন্টার প্রেস করলে পরে ওর কমিশন ক্যালকুলেট হয়ে যাবে। ড্র্যাগ করলে পরে এখানেও কি হবে, প্রত্যেকটা সেল রেফারেন্সের সাথে 12.5% মাল্টিপ্লাই হয়ে আনসার বেরিয়ে আসবে। ক্যাশ ইন হ্যান্ড, এমপ্লয়ি কত টাকা হাতে পাবে, যত টাকা তার টোটাল কমিশন আছে তার থেকে ট্যাক্সের টাকা মাইনাস করে আমরা কি করব, তাদেরকে পেমেন্টটা করব আর ট্যাক্স আমরা দিয়ে দেবো। এটাকেও ক্যালকুলেট করে নিই, কত হলো দেখা যাচ্ছে, প্লাস মাইনাস করে আমরা এটা ক্যালকুলেট করতে পারছি। এবার টোটাল ট্যাক্সের বেলা কত টাকা ট্যাক্স দিলাম ইকুয়ালস টু, এটাকে সাম ফাংশনের থ্রু দিয়ে করা যায়, বাট আমরা বিগিনার লেভেলে আছি তাই এক একটা করে সেলকে কি করব, প্লাস প্লাস করে আমরা সিলেক্ট করব মাউস দিয়ে। সরি, লাস্টে প্লাস করব। তো টোটাল যে ট্যাক্স ক্যালকুলেট হচ্ছে 28,593, এবং টোটাল এক্সপেন্স কোম্পানির কত খরচ হবে, তো টোটাল কমিশন দিতে হবে যেটা ট্যাক্স সমেত, সেটা কোম্পানির খরচ। ট্যাক্স অ্যামাউন্ট গভর্নমেন্টের কাছে যাবে এবং বাকি টাকাটা কি হবে, এমপ্লয়ীদেরকে দিয়ে দিতে হবে 2,28,750 টাকা। এইভাবে করে আমরা সেল রেফারেন্সের ইউজ করে একটা সেলের ফর্মুলা ইউজ করে বাকি সেলগুলোকে কি করতে পারি, ফর্মুলা কপি করতে পারি। এটা এক্সেলের রিলেটিভ সেল রেফারেন্সের একটা উদাহরণ। এবার এই জিনিসটাকে আমরা আরো ভালো করে বোঝার জন্য আমরা নতুন শিটে যাই। নতুন শিটে আমাদের কাছে আগে থেকে বানানো যে ফরম্যাটটা আছে, যেমন এখানে অ্যাবসলিউট সেল রেফারেন্স আর রিলেটিভ সেল রেফারেন্স বোঝানোর জন্য যে আমি স্ট্রাকচার বানিয়ে রেখেছি, সেটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে নিলাম। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এখানে যে 12 যে আছে, এই 12টাকে আমরা সরিয়ে দিই, রেজাল্টটাকে আমরা সরিয়ে দিই। এবার এখানে যখন আমরা টেবিলটা বানাবো, টেবিল বানানোর সময় আমরা কি মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, ইকুয়ালস টু 12 এর সেল এখানে হচ্ছে A3 মাল্টিপ্লাইড বাই B3, মাল্টিপ্লাই করলে কি হবে আমাদের, এই ক্ষেত্রে যদি আমরা এটাকে কপি করে নিচে নিয়ে আসি, রিলেটিভ সেল রেফারেন্স ওয়াইজ ও সবকিছুকে কি করবো, নিচে নিয়ে চলে যাবে। বাট এখানে যদি রিলেটিভ সেল রেফারেন্স এর ইউজ করে আমরা ক্যালকুলেশনটা করে থাকি মাল্টিপ্লাই বাই 1, তাহলে দেখা যাবে যখন আমরা এটাকে ফর্মুলাটাকে কপি করে নিচে নামাবো, ফর্মুলাটাকে কপি করে নিচে নামালে নিচের যে ভ্যালুগুলো আছে সেগুলো সব জিরো। কেন বন্ধুরা, তার পিছনে কারণ হচ্ছে এরপরে যখন সেল রেফারেন্স চেঞ্জ হবে, E3 থেকে যখন E4 এ আসবে দেখা যাবে ওখানে কোনো ভ্যালু নেই। তাহলে এক্সেলে কি এমন হতে পারে না যে আমাকে প্রত্যেকটাতেই ভ্যালু দিতে হবে? এরকম তো বাধ্যতামূলক নেই, আমরা যে কোনো একটা পার্টিকুলার সেলের সাথে বাকি সেলগুলোকে মাল্টিপ্লাই করতে পারি। এখানে এক্সেলের সেল রেফারেন্সের আরেকটা যে টাইপ আছে অ্যাবসলিউট সেল রেফারেন্স, সেটা চলে আসে।
কিভাবে? আমরা কোনো একটা সেলকে অ্যাবসলিউট করার জন্য সেই সেলের মধ্যে ডলার সাইনের ইউজ করতে পারি। কিভাবে ডলার সাইন? এখানে আপনি ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা F4 কিবোর্ড থেকে প্রেস করলে পরে আমাদের এখান থেকে কি হবে, সেল রেফারেন্সটা ব্লক হয়ে যাবে। তখন কপি করলে প্রত্যেকবার F2 E যে 3 আছে সে এক জায়গায় ফিক্সড হয়ে থাকবে। বন্ধুরা এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা এখানে ডলার সাইনটা F4 প্রেস করলে দুটোতেই চলে আসে, কলামকেও হোল্ড করে নিল আর রোকেও হোল্ড করে নিল। কিন্তু আমরা যখন এই ফর্মুলাকে কপি করব তখন কিন্তু আমাদের সেম কলামেই থাকবো, জিতেই। তাই ফর্মুলা যখন কপি করার সময় আমাদের জি এর সামনে ডলার সাইন যদি নাও থাকে তাও আমাদের কোনো প্রবলেম হবে না, তার কারণ এখানে কলাম সেম, রো চেঞ্জ হচ্ছে, তাই রোর সামনে ডলার দিয়ে আমরা ওটাকে ফিক্সড করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, সেম জিনিস যেমন এখানে কপি করলাম, আমরা কপি করার পরে একই জিনিস যদি হরাইজন্টালি থাকে তখন কিন্তু রোকে ব্লক করলে হবে না। যেমন আমরা ভার্টিক্যালি কপি করলাম, এবার যেখানে পেস্ট করতে চাই সেখানে ক্লিক করে আমরা পেস্ট অপশনে গিয়ে ট্রান্সপোজ করলে পরে যে ভার্টিক্যালি কপি হয়েছিল সেটা হরাইজন্টালি কি হবে, পেস্ট হয়ে যাবে। এখানে যেমন আমাদের ভার্টিক্যালি কপি করে আমরা যদি নিচেকে হরাইজন্টালি পেস্ট করি তাহলে আমাদের কি হবে, এটা হরাইজন্টালি ট্রান্সপোজ করলে হরাইজন্টালি পেস্ট হয়ে যাবে। এবার বন্ধুরা এখান থেকে টেবিলটা বার করতে চাইলে ইকুয়ালস টু 12 যেখানে আছে I3 মাল্টিপ্লাই বাই I1 যেখানে আছে সেটা হচ্ছে I4। এবার একে যদি আমরা হরাইজন্টালি কপি করি তাহলে দেখা যাচ্ছে যে রো সেম, প্রত্যেকটা আনসারই আমাদের 5 নাম্বার রোতে আছে, বাট কলাম চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে নিচে যখন আমরা সেম কাজ করব, যে রিলেটিভ সেল রেফারেন্স যে আছে সেটা যখন থাকবে সেখানে যাবে যে সে নিজের রো চেঞ্জ করবে না, প্রত্যেকটা ঘরে নিজের কলামকে চেঞ্জ করে নিচ্ছে। যেমন প্রথমে ছিল কি I8 মাল্টিপ্লাই বাই, এখানে যেমন আছে আমাদের যে I7 মাল্টিপ্লাই বাই I8। তো যখন আমি এক ঘর ডান দিকে যাব তখন I7 and 8 সেম থাকবে, বাট I থেকে J হয়ে যাবে। কেন? কারণ এখন আমরা যখন ফর্মুলা কপি করছি সেটাকে আমরা কলাম ওয়াইজ কপি করছি, রো ওয়াইজ কপি করছি, কলাম চেঞ্জ হচ্ছে। আগে যেমন এখানে আমাদের সিঙ্গেল কলামে কপি হচ্ছিল এবং রো চেঞ্জ হচ্ছিল, এখানে সিঙ্গেল রোতে কি হচ্ছে, কপি হবে আর কলাম চেঞ্জ হবে। এখন যদি আমরা সেল রেফারেন্স ইউজ করি, অ্যাবসলিউট সেল রেফারেন্স, সেই ক্ষেত্রে যে ফিক্সড আছে 12 I7, তার মধ্যে F4 যদি আমরা দিই তাহলে দুটোই ব্লক হয়ে যাবে, কলামও ব্লক হবে এবং রো ব্লক হবে। তারপরে যদি এখান থেকে আমরা কপি যদি করে নিই তাহলে দেখা যাবে যে আমাদের এখানে কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কপি করার সময় আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা যদি ডলারটাকে রোয়ের থেকে তুলে দিই আর রোয়ের থেকে তুলে এখানে আমাদের রো কলামের সামনে যদি ডলার দিয়ে দিই তাহলেও কপি করলে পরে আমরা সেম রেজাল্ট দেখতে পারবো যে আমাদের কলাম চেঞ্জ হচ্ছে না, আই কলামই থাকছে, তো মাল্টিপ্লিকেশন হচ্ছে। এটাই এক্সেলের সেল রেফারেন্সের মিক্স সেল রেফারেন্সের মধ্যে পড়ে। যদি আমরা কোনো সেলের রো এন্ড কলাম দুটোই আটকে দিই সেটা অ্যাবসলিউট সেল রেফারেন্স, আর যদি রো অথবা কলামের মধ্যে থেকে যে কোনো একটিকে আমরা ডলার সাইন দিয়ে আটকে দিই তাহলে সেটা মিক্স সেল রেফারেন্সের উপরে পড়ে। অ্যাবসলিউট সেল রেফারেন্সের উপরেও আমরা কাজ করব এবং তার জন্য আমাদের আলাদা টেবিল বানানো আছে। এখানে আপাতত আমরা বিগিনার লেভেলে সেল রেফারেন্সকে বোঝার জন্য জাস্ট এই এক্সাম্পলটা দিলাম টেবিলের। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। বোঝার সাথে সাথে এক্সেলকে আপনাকে কপি বাড়িতে প্র্যাকটিসও করতে হবে, প্র্যাকটিস না করলে এই জিনিসটা আপনি ভালো করে নেক্সট ভিডিওগুলি যে আছে সেক্ষেত্রে এত সেল রেফারেন্স তারপরে ফরম্যাটিং এগুলো না, এগুলো জাস্ট করে আমরা কাজগুলোকে কমপ্লিট করব। এই দুটো ভিডিওতে, ডে 1 এন্ড ডে 2 এর ভিডিওতে আমরা এগুলোকে ভালো করে ডেসক্রাইব করে দিয়েছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এক্সেলের এই ডে 2 ভিডিওতে সেল রেফারেন্সকে আমরা ফার্দার আগে গেলাম। অ্যাবসলিউট সেল রেফারেন্স ইউজ করা হয় কোনো টেবিলের থেকে ডেটাকে নেওয়ার জন্য, যার ভিডিও আমরা বানাবো যেখানে আমরা টোটালি অ্যাবসলিউট সেল রেফারেন্সের ইউজ করব। ঠিক আছে, তো আপাতত আমাদের ভিডিও এতটাই। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ধন্যবাদ।